শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। সাপ্তাহিক ছুটির দিনেও গাজীপুরে কিছু গার্মেন্টস খোলা রয়েছে, বন্ধ রয়েছে বাকিগুলো, ফলে কিছুটা কমেছে অস্থিরতা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সকাল থেকে কোনো বিক্ষোভ কর্মসূচি চোখে পড়েছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে আজকে কিন্তু শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন পোশাক কারখানাগুলো খোলা রেখেছে। অর্থাৎ যে সমস্ত কাজে এই পরিস্থিতিতে চলমান যে সহিংস যে পরিস্থিতিতে যারা কাজ যথাসময় করতে পারেননি, সে সমস্ত কিছু পোশাক কারখানা কিন্তু আজকে যথারীতি সকাল থেকে কিন্তু চালু রয়েছে গাজীপুরের। আপনারা জানেন যে গাজীপুরের বেশ কয়েকটি পোশাক কারখানা কিন্তু আজকে কাজের যে চাপের কারণে কিন্তু আজকে খোলা রেখেছেন। এবং আপনি জানেন যে কয়েকদিনের যে চলমান যে ঘটনা, অর্থাৎ শ্রমিকদের যে আন্দোলনের মুখে বেশ কিছু পোশাক কারখানা কিন্তু বন্ধ রয়েছিল। এবং আজকে কিন্তু সেই গাজীপুর, যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, আজও কিন্তু চাপের কারণে কিছু ফ্যাক্টরি খোলা রেখেছেন তাদের শিপমেন্টের কারণে। তো এই সমস্ত ফ্যাক্টরিতে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে শ্রমিকরা কিন্তু, কর্মজীবী সাধারণ যে শ্রমিক রয়েছেন, তারা কিন্তু কাজে যোগদান করেছেন। এবং তারা কিন্তু কাজ, প্রতিটি ফ্যাক্টরিতে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে যেগুলো খোলা রয়েছে সে সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই কাজে যোগ দিয়েছেন। আপনি জানেন যে একটি ওষুধ কোম্পানি যেটি গতকালকে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ নোটিশ, সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা দেখতে পেয়েছেন যে নোটিশে ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। তো সেই ফ্যাক্টরি খুলে দেওয়ার দাবিতে কিন্তু তারা বিভিন্নভাবে দাবি জানিয়ে যাচ্ছেন। এবং পাশাপাশি আপনি জানেন যে গাজীপুরের গতকালকে কিন্তু গাজীপুর গতকাল দুপুরে টঙ্গী শিল্প সম্পর্কিত মিলনায়তনে কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে সচিব রয়েছে ASM শফিকুজ্জামান, উনি বলেছেন পোশাক শিল্পকে চলমান যে সংকট নিরসনের জন্য ঢাকা, নারায়ণগঞ্জ এবং আশুলিয়া এবং গাজীপুর সহ 4টি অঞ্চলে কিন্তু আপনার 12 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এবং তারা, এই সমস্ত কর্মকর্তারা প্রতিদিন চলমান যে সমস্ত ঘটনা গার্মেন্টস প্রতিষ্ঠানে ঘটতেছে সে সমস্ত বিষয়ে প্রতিদিনই কিন্তু মন্ত্রণালয়কে অবহিত করবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। অর্থাৎ কালকে কিন্তু আমরা দেখেছি যে কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে সচিব, উনি বেশ কয়েকটি পোশাক কারখানা ঘুরেছেন এবং তারা শ্রমিকদের সাথে কথা বলেছেন। তো পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এই প্রতিষ্ঠানগুলো এখানে কিন্তু নিজস্ব যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করে তারা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছেন। অর্থাৎ এখানে কিন্তু আমরা বাহিরে দেখতেছেন যে সাধারণ যে গার্ড এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং সাধারণ যে নিরাপত্তা বলয়, সেটা কিন্তু তৈরি করে রেখেছেন, তারা রেখে কিন্তু প্রতিষ্ঠান চালাচ্ছেন। তবে সাধারণ শ্রমিকদের যারা কর্মসংস্থানে প্রবেশ করেছেন, সে সমস্ত কর্মসংস্থানের শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আন্দোলন চাচ্ছে না। তারা চাচ্ছে যে প্রতিষ্ঠান খোলা থাকুক এবং খোলা রেখে তাদের যে খোলা রাখা হোক এবং তারা রুজি রোজগারের ব্যাপারে যেন সরকার সেদিকে দৃষ্টি দেয়, তারা কোনো আন্দোলন চাচ্ছেন না। তো এইভাবেই গাজীপুরের যে আপনারা জানেন যে বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে, সেটা কিন্তু অধিকাংশ পোশাক কারখানা সাভার, আশুলিয়া রয়েছে। তো গাজীপুরে কিন্তু এই গাজীপুরে কিন্তু আপনার পোশাক কারখানাগুলো শান্তিপূর্ণভাবেই আমরা দেখতে পেয়েছি যে সবগুলো প্রতিষ্ঠানই খোলা রয়েছে। এবং এখানে কিন্তু আপনার নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং থানা পুলিশ এবং আপনার সেনা সদস্যদের আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ যে গার্মেন্টসের পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ গার্মেন্টসগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এবং এছাড়া গাজীপুরে এখন পর্যন্ত কোনো পরিস্থিতি বা কোনো অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমরা পাইনি। গাজীপুরে 5টি উপজেলায়, সবগুলো উপজেলায় কিন্তু আজকে আপনার পোশাক পরিস্থিতি যে রয়েছে সেটা বন্ধ থাকলেও যে কটা পোশাক কারখানা চলতেছে সেগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। তো মনি, এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। ছুটির দিনে জানবো রাজধানীর বাজারের খবর। কাউরান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, ব্রয়লার মুরগির দাম বেড়েই চলেছে, চড়া রয়েছে ফার্মের মুরগির ডিমের দামও, আমদানির পরও কমেনি ডিমের দর, সব মিলিয়ে বাজারে স্বস্তি নেই। কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন।
ধন্যবাদ। সকালবেলা যে কারণ বাজার যে চিত্র থাকে প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনগুলোতে, সেই একই চিত্র আজকেও কারণ বাজারে। তবে মুরগির দামের যে কথাটি বলছিলেন, সে মুরগির দাম, ব্রয়লার মুরগি বিশেষ করে দাম বেড়েছে কেজি প্রতি 5 টাকা করে। 175 টাকা পর্যন্ত দাম চাচ্ছেন বিক্রেতারা, খুচরা বিক্রেতারা মূলত, এবং 240 টাকায় যে গত সপ্তাহে সোনালী মুরগি ছিল, এ সপ্তাহে এসে 10 টাকা বেড়ে 250 টাকা দাম হাঁকছেন বিক্রেতারা। তবে এটির মূল কি কারণ, সে কারণটি তারা মূলত বলতে পারছেন না। সে অতীতে যে অজুহাতটি দিয়েছিলেন, সেই অজুহাতটি মূলত এবারও দেবার চেষ্টা করছেন, যে মুরগির ফিড এবং যে ওষুধের যে মূল্য, সেই মূল্য না কমা পর্যন্ত বাজার একবার নিয়ন্ত্রণে আনা সম্ভব না বলেই তারা জানাচ্ছেন। এবং এর সাথে আমি যদি বলি যে খাসির মাংস আগের দামেই বিক্রি হচ্ছে, তবে গরুর মাংসের বাজারে গিয়ে দেখা গেছে যে বেচাকেনা অনেকটাই নেই বলে বিক্রেতারা গরুর মাংসের দাম কিছুটা কমিয়েছেন। তারা মূলত 750 টাকা গত সপ্তাহে যে গরুর মাংস বিক্রি করেছিলেন, তারা এই সপ্তাহে এসে মূলত বিক্রি করছেন 720 থেকে 30 টাকা করে। তারপরও অনেকটাই বিক্রি কম হচ্ছে বলেই তারা জানাচ্ছেন। এবং ইলিশের দামটাও কিছুটা বেড়েছে, 1.5 কেজি ইলিশের যে উৎপাদন বা যে ইলিশের যে আড়তে যে আমদানির বা সরবরাহের যে বিষয়টি, সে বিষয়টি অনেকটাই কম। এবং রুই কাতলা মৃগেল যে মাছগুলো রয়েছে, সে মাছগুলোর দাম কিছুটা আগের মতোই রয়েছে। এবং এর সাথে আমি জানিয়ে রাখতে চাই যে চালের বাজার আগের মতোই রয়েছে। মিনিকেট বা চিকন চাল যেটি রয়েছে, সেই চালটি বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা দরে, এবং নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে 76 থেকে 78। তবে 28 চাল কিছুটা কমেছে, 28 চাল কেজি প্রতি কমেছে 1 টাকা করে। এবং তবে মুদি যে পণ্য রয়েছে, সে মুদি পণ্যের দাম আগের মতো রয়েছে। খোলা চিনি বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকা। তবে মুগের দাম কিছুটা বেড়েছে, 5 থেকে 10 টাকা করে মুগ ডালের দাম বেড়েছে। তো এই ছিল কারওয়ান বাজার থেকে সর্বশেষ নিত্যপণ্যের বাজারের তথ্য। আপনাকে ধন্যবাদ। কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রেজা। পঞ্চগড়ে চড়া চালের বাজার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। কেজি প্রতি চালের দাম কত বেড়েছে এবং দাম বাড়ার কি কারণ দেখাচ্ছেন ব্যবসায়ীরা, জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। আসলে আপনি জানেন যে সারা দেশের মতো কিন্তু পঞ্চগড়ে এই যে চালের বাজার, সেই চালের বাজারে কিন্তু অস্থিরতা কিন্তু লেগেই আছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পর থেকেই মানুষ ভেবেছিল হয়তো বা বাজার অনেকটা নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু আমরা দেখছি যে আসলে সময় যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু আসলে বাজার অর্থাৎ চালের বাজারের অস্থিরতা কিন্তু বেড়েই চলছে। আমরা দেখেছি যে পঞ্চগড়ের বিভিন্ন হাট বাজারে ঘুরে দেখেছি যে প্রত্যেকটি চালে 2 থেকে 5 টাকা, কোনো করতে 60 টাকাও বেড়েছে, এমন খবর মানে বলছে সাধারণ ক্রেতারা। আমরা কথা বলেছিলাম এখানকার ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে মিল মালিকগুলো দাম কিন্তু আসলে বেশি রাখছে, যেই কারণে খুচরা বাজারে আসলে সাধারণ যারা ক্রেতা তাদেরকে কিন্তু 2 থেকে 5 টাকা বেশি দামে কিনতে হচ্ছে বলে এরকম কথা জানিয়েছে। এদিকে ক্রেতারা ক্ষোভ ঝাড়ছে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে মানুষ যে প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশা কিন্তু এখন পর্যন্ত মানুষ আলোর মুখ দেখেনি, যেই কারণে কিন্তু তারা বারবার বলছে যে বাজার নিয়ন্ত্রণের কথা। অর্থাৎ বিশেষ করে যে আমরা সকালে খোঁজ নিয়েছি যে 28, 29 এবং পাইজাব প্রত্যেকটি চালে কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের আগে কিন্তু 50 টাকা কেজি দরে ছিল, বর্তমানে সেই চাল কিন্তু 58 টাকা বা 56 টাকা এইরকম দরে কিন্তু আসলে বিক্রি হচ্ছে। এরকম করে কিন্তু নাজিরশাইল, মিনিকেট থেকে শুরু করে সব ধরনের চাল কিন্তু আসলে আমরা দেখেছি যে বৃদ্ধি পেয়েছে 5 টাকা, 3 টাকা এরকম করে প্রত্যেকটি চাল, অর্থাৎ বস্তা প্রতি প্রায় 200 থেকে 250 টাকা বৃদ্ধি হয়েছে, এমন কথা বলছে। আমরা কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে, আপনার সাথে কথা বলতে চাই যে চালের দাম বাড়ার কারণ কি? চালের বাজারটা মিল মালিকরা একটু রেট বেশি করতেছে, এই জন্য চালের বাজারটা বেশি, কেজিতে 3-4 টাকা কেজিতে বেশি।
মিল মালিকগুলোর কাছে অনেক ধান প্রচুর থাকার কারণে তো ওরা মানে রেটগুলো বাড়া দিচ্ছে। ওরা যদি একটু দামগুলো কমায় দেয় তাহলে আমাদের কাছে মালগুলো কম দামে আসলে আমরা কম দামে বিক্রি করতে পারি। ক্রেতারা ওরাও একটু মানে কম দামে সুস্থি পাবে। ওরা সবসময় বলতেছে বাজারটা বেশি। ধন্যবাদ আপনাকে। আমরা মনিক কথা বলছিলাম যে একজন ব্যবসায়ীর কাছে, ব্যবসায়ীটা বলছে যে আসলে অটো মিলগুলো আসলে এই বাজার নিয়ন্ত্রণ করছে। তারা কিন্তু আসলে এই যে ব্যবসায়ীরা আছে, ব্যবসায়ীদের কম দামে না ছাড়ার কারণেই কিন্তু আসলে খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। এদিকে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু সরকারিভাবে ভোক্তা অধিকার বলেন আর প্রশাসনিকভাবে বলেন কোনোখানেই কিন্তু কোনো রকম অভিযান নেই। যেই কারণে কিন্তু ক্রেতারা বলছে যে একটা সিন্ডিকেটে ভরে গেছে, যে সিন্ডিকেট বা তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ছিল, যেই কারণে বাজার নিয়ন্ত্রণ কিন্তু করতে পারছিল। অনুরূপভাবে এখনো পর্যন্ত কিন্তু সেই সিন্ডিকেট কিন্তু বিরাজমান রয়েছে। এই সিন্ডিকেট ভাঙ্গা না গেলে কিন্তু আসলে দক্ষিণ অঞ্চলে যেমন বন্যার একটা অজুহাত দাঁড় করেছে, এদিকে কিন্তু তার প্রভাব পড়ছে বলে এরকম কথা বলছে ব্যবসায়ীরা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মনি, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড় থেকে চালের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বন্যা শেষ হওয়ার পর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। বর্তমান ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুলের কাছে জানতে স্যার, স্বপন এবং মাওলা সুজন এবং সালে এলাহি কুটিও আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতেই যাচ্ছি লক্ষ্মীপুরে স্বপনের কাছে। স্বপন, লক্ষ্মীপুরে বন্যার প্রভাব কেমন পড়েছে এবং সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কোন খাতে জানাবেন? ইরশাদ, আমি আপনাকে জানিয়ে রাখি যে আসলে লক্ষ্মীপুরের যে স্মরণকালে যে ভয়াবহ বন্যা, যেটা বাংলাদেশের ইতিহাসে লক্ষ্মীপুরে এই ধরনের বন্যা কখনো হয়নি। এই বন্যায় প্রায় 20 থেকে 25 দিন লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় পানি জমেছিল। বিশেষ করে ফেনী এবং নোয়াখালী থেকে যে পানি লক্ষ্মীপুরে প্রবেশ করেছে, এই পানিগুলো লক্ষ্মীপুরের যে নদী এবং খালগুলো ছিল এগুলো বড়াটার কারণে এবং দখলের কারণে সব পানিগুলো এখন নামতে পারে না। তো আমি আপনাকে একটু বলে আমি লক্ষ্মীপুরের যে অতিরিক্ত জেলা প্রশাসক জিপি দেওয়ানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে এখনো পর্যন্ত প্রায় 2 লাখ লোক পানিবন্দী রয়েছে। বিশেষ করে যে লক্ষ্মীপুরের সদর উপজেলায় কুশাখালী, পার্বতীনগর, বশিকপুর, মান্দারি এসব এলাকায় এখনো পানি রয়েছে। এছাড়াও রয়েছে পানি রামগতি ও কমলনগরের কিছু অংশে। তো এখনো প্রায় লক্ষ্মীপুরের যে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ এখনো তারা আশ্রয় গ্রহণ করে আছে। তো যেসব লক্ষ্মীপুরের যে প্রায় 14 লাখ লোক পানিবন্দী রয়েছে এবং 5টি উপজেলার মানুষের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো লক্ষ্মীপুরের যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে আমরা যদি সেটা টাকার অঙ্কে চিন্তা করি তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ্মীপুরের যে সড়ক অবকাঠামো রয়েছে, সেটা হচ্ছে এলজিডি এবং রোডস। লক্ষ্মীপুরে প্রায় 2100 কিলোমিটার এলজিডি পাকা রাস্তা রয়েছে। সেই 2100 কিলোমিটার পাকা রাস্তার মধ্যে প্রায় 1133 কিলোমিটার পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা এলজিআইডি যে নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে সেটি প্রায় 2 থেকে 3 হাজার কোটি টাকার অঙ্কে। এছাড়া রয়েছে যে কৃষিখাত। আমি আপনাকে যদি বলি যে আমাদের লক্ষ্মীপুরে যে কৃষিখাত রয়েছে, এই কৃষিখাতে প্রায় 227 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে 227 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, এটা যে আমাদের খাদ্যের মধ্যে যে শাকসবজি রয়েছে, বিভিন্ন ধান রয়েছে, বিভিন্ন ফসল রয়েছে, এই ফসলে মরিচ সহ অন্যান্য শাকসবজির ক্ষতি হয়েছে। তো আমি আপনাকে আরেকটু বলি রাখি যে লক্ষ্মীপুরে বর্তমান যে স্বাস্থ্য খাতে আমরা যদি বলি যে লক্ষ্মীপুরে এখন পর্যন্ত প্রায় 3,000-এর মতো মানুষ ডায়রিয়া আক্রান্ত রয়েছে এবং এছাড়াও রয়েছে 300 জন সাপে কেটেছে। তো লক্ষ্মীপুরে যে বিভিন্ন রাজনৈতিক সাংগঠনিক সংগঠন থেকে এখন পর্যন্ত ত্রাণ বিতরণ করা হচ্ছে। এই ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব নোয়াখালীতে রয়েছে আমাদের সহকর্মী মাওলা সুজন। তিনি আমাদেরকে জানাবেন যে নোয়াখালীর বন্যার সর্বশেষ খবর। স্বপন, আপনি লক্ষ্মীপুরের কথা বলছিলেন, তো আমি যদি এখন নোয়াখালীর কথা বলি যে গেল বন্যায় নোয়াখালীতে বিপুল অঙ্কের ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে এই পর্যন্ত প্রায় 4185 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এর মধ্যে কৃষিখাত রয়েছে, মৎস্য খাত রয়েছে, সবজির বাগান রয়েছে, ফলজ বাগান রয়েছে, ফলদ বাগান রয়েছে। তো এইসব ক্ষতি আসলে যে পুনর্বাসন করার জন্য প্রক্রিয়া চলছে বলে জেলা প্রশাসন সূত্র জানতে পেরেছি। এদিকে এখনো কিন্তু বন্যার পানি পুরোপুরি
পুরোপুরি নেমে না যাওয়া কিন্তু এখনো ত্রাণের জন্য, খাদ্য সহায়তার জন্য মানুষের মাঝে হাহাকার রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর সদর উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে। এখানে আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ত্রাণের জন্য মানুষ হাহাকার হয়ে আছে, তারা ত্রাণের জন্য এসেছে। তো এখানে ত্রাণ বিতরণ করতে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সাথে। তিনি এই এলাকার সাবেক 4 চারবার সংসদ সদস্য। আমি তার কাছে জানতে চাইবো যে দলের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় যে আপনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পক্ষ থেকে বন্যার্তর মাঝে দাঁড়ানোর জন্য আহ্বান করা হয়েছে। তো নোয়াখালীতে কি পরিমাণ ত্রাণ আপনারা দিয়েছেন এবং নেতা কর্মীরা বন্যার্তদের পাশে আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি নিজেই একটু আগে বলেছেন যে এখনো বন্যার পানি নামে নাই, মানুষ এখনো ত্রাণের জন্য অপেক্ষা করছে। এর অর্থ মানুষ কষ্টে আছে, বিদায় ত্রাণ চাচ্ছে। আমাদের এই অঞ্চলে আমার জন্মের পর থেকে আমি এই দীর্ঘদিন পানিতে মানুষ আটকে থাকবে দৃশ্য আমি দেখিনি। এখন এই পানির মধ্যে প্রায় 1 মাস মানুষ এই পানিবন্দী। এরা মাত্র 2-4 দিন হয় আশ্রয়ন থেকে ঘরে ফিরেছে। যখন আশ্রয়নে ছিল তখন আমাদের নেতা কর্মীরা তাদের সর্বশক্তি নিয়োগ করে আশ্রয়নে যারা আশ্রিত ছিল তাদেরকে পাক করা খাবারের ব্যবস্থা করেছে। আমরা আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আপ্রাণ চেষ্টা করেছি যে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিপদের সময় তাদেরকে সাহায্য করা। কারণ আমরা একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, সে আদর্শ হলো আমাদের দল বাংলাদেশ জাতীয় দল এটা একটি কর্মী সর্বস্ব ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল নয়। এই দল হলো জনসমর্থিত রাজনৈতিক দল। তাই সেই জনসমর্থিত রাজনৈতিক দলের নেতা হিসাবে আমরা মনে করি জনগণের বিপদের সময় জনগণের পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় কর্তব্য। এবং এই আদর্শকে সামনে রেখে আমাদের নেতা কর্মী এমনকি আমাদের সমর্থকরা পর্যন্ত যে ভূমিকা রেখেছে। ধন্যবাদ আপনাকে। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে বলছিলেন সহকর্মীরা। এবার আমরা চলে যাব মৌলভীবাজার এবং সেখানে রয়েছে সহকর্মী সালে এলাহি কুটি। তিনি আমাদেরকে বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ। আমি যেমনটি জানাতে চাই যে মৌলভীবাজারের 3 ধাপে বন্যায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণটা বিশেষ করে কমলগঞ্জ, রাজনগর এবং কুলৌড়ায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। প্রায় 200 মানুষের ঘর বাড়ি একবারে ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি দেখাতে চাই যে আমার পিছনেই একটি ঘর, এই ঘরটি একদম ভেঙে পানির স্রোতে ভেঙে গেছে এবং এরকম প্রায় অসংখ্য ঘর ইতিমধ্যেই ভেঙে আছে। এবং এ ব্যাপারে যারা এখানে বসবাস করতেন তারা অন্যত্র এখন বসবাস করছেন। এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে মৌলভীবাজারের প্রায় 2 শতাধিক বসত বাড়ি। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে মৌলভীবাজারের এ যাবৎকালের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি বিভাগের। অর্থাৎ আমাদের এখানে একটি আগাম টমেটো চাষ হয়, যেটা গ্রাফটিং টমেটো। সেই টমেটোর চারাই শুধুমাত্র নষ্ট হয়েছে প্রায় 32 লাখ চারা। এর আনুমানিক মূল্য প্রায় 30 কোটি টাকা। সব মিলিয়ে কৃষির ক্ষতি হয়েছে প্রায় 205 কোটি টাকার। এছাড়াও ক্ষতি হয়েছে আমনের বীজতলা সহ রূপা আমন এবং পাকা আউশ, সেটা প্রায় 700 হেক্টরের মতো পাকা আমন নষ্ট হয়ে গেছে। সেটা শুধু নষ্ট হয়েছে এবং সাথে সাথে বন্যার তুরে যে বালির স্তূপ জমে সেখানে ধানটা চাপা পড়ে আছে। অর্থাৎ মৌলভীবাজারের কৃষির যে ব্যাপক ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে উঠতে অনেকটাই 42,000 কৃষক হিমশিম খাচ্ছেন। সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারের 300 কিলোমিটার সড়ক বিভাগের রাস্তা অনেকটা ভেঙে গেছে এবং 9টি কালভার্ট এবং ব্রিজ ভেঙেছে। এছাড়া এলজিডির প্রায় 320 কিলোমিটার রাস্তা ভেঙে গেছে এবং 12টি কালভার্ট ভাঙছে। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক যে বন্যা পরিস্থিতির ক্ষতি অনেকটাই যত সময় যাচ্ছে ততই তার পরিসংখ্যান বাড়ছে। মৌলভীবাজারের যে সার্বিক বন্যার ক্ষতির ব্যাপারে যে পুনর্বাসনের জন্য যে উদ্যোগ সেটা এখন পর্যন্ত নেওয়া হয়নি। রাস্তাঘাট ভাঙচুর রয়েছে এবং যারা বাড়িঘর ভেঙেছে তারা যে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সেটা তালিকা করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত মেরামত বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক যে বন্যায় ক্ষতি হয়েছে, বন্যায় কাটিয়ে ওঠার জন্য মৌলভীবাজারের মানুষজন এখন
ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। এই ছিল মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। জয়পুরহাটে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, সভা শুরু হয়েছে কিনা এবং লোকজনের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মুন্নি, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের শিল্পকলা একাডেমিতে। এখানে বৈষম্য ছাত্র যে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক 11 জন এসেছেন, মাহিন সরকার এবং পাশাপাশি কানিস সহ 11 জন সমন্বয়কারী এখানে এসেছেন। সেটা হচ্ছে যে এই জয়পুরহাট জেলাতে যে শহীদ যারা হয়েছিল, পাশাপাশি যে যারা আহত হয়েছিল তাদের সঙ্গে আসলে মূলত মত বিনিময় সভা করবেন তারা, এবং তাদের পরিবার পরিজনের খোঁজ খবর নেবেন, পাশাপাশি তাদের শহীদদের কবর জিয়ারত করবেন। এছাড়াও আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে বিকেলে কিন্তু এই সাধারণ জনগণের যে সঙ্গে যে নাগরিকের সঙ্গে এই ছাত্রদের একটা মত বিনিময় এবং সমন্বয়কারীরা সেখানে কিন্তু শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে কিন্তু একটা বড় রকমের একটা প্রোগ্রাম আয়োজন করার কথা আছে, সেটা হচ্ছে বৈকাল 3টাতে। তো আসলে আমি একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটে এখানে কিন্তু যে শহীদরা যে নিহত হয়েছিল এবং আহত হয়েছিল তাদের যে বাসাবাড়িতে গিয়ে কবর জিয়ারত সহ খোঁজ খবর নেবেন। তো আমি একজন সমন্বয়কারীর সঙ্গে কথা বলে জানতে চাই যে একজন সমন্বয়কারীর সঙ্গে আমি জানতে চাই যে আপনাদের আসলে কি কি প্রোগ্রাম আছে, কি মানে কি অবস্থা। আজকে আসলে আমাদের শহীদ পরিবার এবং আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং শহীদ যে সকল পরিবার রয়েছে, পরিবারের সদস্যরা, তাদের সাথে আমাদের কেন্দ্র থেকে আসা সমন্বয়কদের সাথে মত বিনিময় সভা হচ্ছে। তারা তাদের বর্তমান অবস্থা, তারপর দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের আজকে বিকাল 3টায় শহীদ ডক্টর আবুল কাশেম ময়দান, তারপরে জেলার যে প্রাণকেন্দ্র বলা চলে, সেখানে আমাদের হবে একটি হলো সমাবেশ হবে, যেখানে ওইটি একটু মত বিনিময় সভা, তবে সেটি একটি ওপেন প্লেসে, সেখানে ছাত্র জনতা সকলে অংশগ্রহণ করবে। আর এখানে যেটি হচ্ছে, এখানে শুধু আহত পরিবার এবং নিহত যে সকল শহীদ রয়েছে আমাদের জয়পুরহাট জেলা থেকে তাদের পরিবারের সাথে। ধন্যবাদ। তো আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, জয়পুরহাট শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে যে আরেকটি প্রোগ্রাম আছে বৈকাল 3টাতে হওয়ার কথা আছে। তো এটাই ছিল আমার জয়পুরহাট থেকে এই বৈষম্য ছাত্র আন্দোলনের যে কর্মসূচি নিয়ে প্রথম পর্যায়ের সর্বশেষ। আমি মুনির কাছে স্টুডিওতে চলে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জয়পুরহাট থেকে ছাত্র নাগরিক মতবিনিময় সভা নিয়ে বলছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ময়মনসিংহে থমকে গেছে ছোট বড় কয়েকশো উন্নয়ন প্রকল্পের কাজ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ থাকায় ঠিকাদারের ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কতটা বেড়েছে জানাবেন। বেশ কয়েকদিন ধরে কিন্তু উন্নয়ন প্রকল্প অর্থাৎ চলমান উন্নয়ন প্রকল্পের কাজ কিন্তু আমরা দেখেছি বন্ধ রয়েছে, যার কারণে বিশেষ করে ঠিকাদারের ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকাংশেই বেড়েছে এবং রাস্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে উন্নয়নমূলক কাজ সেটি কিন্তু বন্ধ রয়েছে। আমরা খোঁজখবর নিয়েছি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বহুতল ভবন সহ নানান উন্নয়নমূলক কর্মকাণ্ড বিগত সরকার হাতে নিয়েছিল, সেই কাজগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমি এখন রয়েছি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়, অর্থাৎ তারাকান্দা উপজেলার বানি হালা বড়বাড়ি মাদ্রাসা। এই মাদ্রাসায় কিন্তু বেশ কয়েকদিন আগে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিন্তু বিএনপির একটি পক্ষ সেখানে উন্নয়নমূলক কাজ যাতে না হয় তারা বাধা সৃষ্টি করেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকদিন কাজ বন্ধ ছিল। পরে স্থানীয়রা সেই বিষয়টি কিন্তু স্থানীয়দের নজরে আসায় অর্থাৎ স্থানীয়ভাবে সেই বিষয়টি মীমাংসা হয়েছে বলে আমাদেরকে ওই মাদ্রাসার যে কমিটি রয়েছে কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন এবং তারা বলছেন যে এখন স্বাভাবিক নিয়মেই সেই কাজ কিন্তু হবে। এবং এছাড়াও আমরা দেখেছি ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ বিভিন্ন উপজেলার যে চলমান উন্নয়ন কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু
কিন্তু অনেকটাই থমকে গেছে এবং সেই কাজ পুনরায় যেন চালু হয় সেই বিষয়ে কিন্তু সংশ্লিষ্ট অধিদপ্তরের যে প্রধানরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে সেই বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন, অর্থাৎ জনগুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু প্রাধান্য দিয়ে তারা করবেন, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহে থমকে গেছে কয়েকশো উন্নয়ন প্রকল্পের কাজ, এতে জনসাধারণের মধ্যে ভোগান্তি বেড়েছে, এই ব্যাপারেই বলছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।